শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো এ প্রত্যাশা রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত লেকচারে আমি তোমাদেরকে একটা প্রবলেম দিয়েছিলাম। প্রবলেমটা এমন ছিল যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ইজ ইকুয়াল টু কত। যাই হোক, আমি এর সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি চারজনকে পেয়েছি, যারা চেষ্টা করেছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ফলাফল যাই হোক না কেন, কিন্তু তারা চেষ্টা করেছে, এতে আমি খুবই খুশি। চেষ্টা করেছে যে রেজাল্ট এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি গিয়েছে, এতে আমি মহা খুশি। এভাবেই হওয়া উচিত। তো যাই হোক, এখন চারজন যে চেষ্টা করেছে, চারজন চেষ্টার ভেতরে আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি সেগুলো হলো, কেউ কেউ পদ্ধতিতে ভুল করেছে কিন্তু রেজাল্ট শুদ্ধ, কারো বা পদ্ধতি ভুল কিন্তু রেজাল্ট শুদ্ধ, কারো বা পদ্ধতি শুদ্ধ কিন্তু রেজাল্ট ভুল, আবার কেউ বা 2-3টা লাইন জাম্পিং করে ফলাফল লিখে দিয়েছে। যাই হোক, আমি আবার অভিনন্দন জানাচ্ছি, খুবই ভালো লেগেছে। এরকমই হওয়া উচিত, এরকমই আমি চাই। যাই হোক, এখন আমি প্রবলেমটা কি দেখাবো? দেখাবো? হাসতেছে যে স্যার, আমরা বললে তো আপনি শুনতে পাচ্ছেন না। তা অবশ্যই বুঝি, ঠিক আছে, দেখাচ্ছি। রেডি ফর দিস। প্রবলেমটা ছিল এরকম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ইজ ইকুয়াল টু কত। এটাই ছিল মূল সমস্যা। আমি স্টেপ বাই স্টেপ করব। দুটা মেথডে করা যায়, তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ তোমার এখানেই কারেকশন হয়ে যাবে। এবং যতদিন ইনশাল্লাহ তুমি গণিত নিয়ে গবেষণা করবে, তুমি ভুলে যাবে না, ভুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। নেক্সট, পরের লাইন, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আমি উভয় পক্ষে রুট দিয়েছি, কারণ এ স্কোয়ারকে ভ্যানিশ করতে হলে আমাকে অবশ্যই অপারেটর আনতে হবে, রুট অপারেটর আনতে হবে। নেক্সট, পরের লাইন, রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এক্স, দিস ইজ ইকুয়াল টু 2। লক্ষ্য করো, স্টেপ বাই স্টেপ যাচ্ছি কিন্তু এই পর্যায়ে। therefore x equal প্লাস মাইনাস 2। আশা করছি তুমি বুঝতে পেরেছো। মূল প্রবলেমটা ছিল এইটা। দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমরা এক্স এর মান বের করতে চাই। নেক্সট লাইন উভয়পক্ষে আমরা রুট করেছি, কারণ স্কোয়ার থেকে মুক্তি পেতে চাই। উভয়পক্ষে বর্গমূল করেছি। রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড এক্স, আর রুট ওভার অফ 4 ইজ ইকুয়াল টু 2। মড এক্স মড উঠে গেল, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2। তোমাদের এখানে অনেক প্রশ্ন আছে, অনেক, কিন্তু মনে মনে বলছো, কিন্তু প্রকাশ করতে পারছো না, কারণ আমি শুনছি না, কিন্তু আমি মনের কথা বুঝি। তোমার প্রশ্ন হলো এক্স স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ মড এক্স, কীভাবে? আচ্ছা, এটা আমি একটু পরে গ্রাফ দিয়ে দেখাচ্ছি কীভাবে। রুট ওভার অফ 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 কেন দিলাম না? আচ্ছা, আমি এখানে রুটের ভিতরে দিয়েছি ধনাত্মক সংখ্যা, কিন্তু আমার আউটপুট ঋণাত্মক হবে কিভাবে? এটা কোনো ক্রমেই সম্ভব না। ধনাত্মক সংখ্যার আউটপুট অলওয়েজ ধনাত্মক। প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। ঢাকা বোর্ড বলতে গেলে ঢাকা বোর্ড তাকে বেশ সম্মান করে। তিনি অনেক বই লিখেছেন। তিনি বুয়েটে একটা সেমিনারে বলেছেন যে ধনাত্মক সংখ্যার বর্গমূল ধনাত্মক, সেটা ঋণাত্মক হওয়ার কোনো সুযোগই নেই, হতে পারে না। ঠিক আছে, তাহলে ধনাত্মক সংখ্যার আউটপুট হবে ধনাত্মক। মড উঠে গিয়ে প্লাস মাইনাস উঠছে। এখন কিভাবে? তোমরা যারা মড উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়, সে প্লাস মাইনাস এই পাশে চলে আসছে, এই পাশে চলে আসতে পারে না, এটাও সত্য না, কিন্তু আমি লিখেছি, কিন্তু লিখতে পূর্ণ নাম্বার পাবে। এখন ব্যাখ্যা দিচ্ছি আমি যে মড অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 কেন? আচ্ছা, মড দ্বারা কি বোঝায়? মড দ্বারা বোঝায় সংখ্যাগত মান, সাংখ্যিক মান। ধনাত্মক ঋণাত্মক চিহ্ন বর্জন করলে যেটা হয়, শুধু দূরত্বকে বোঝায়। মড অফ এক্স যদি 2 হয়, মড অফ এক্স যদি 2 হয়, তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, যেমন ধরো আমি মূলবিন্দু, বিবেচনা করো আমি মূলবিন্দু, আমার থেকে এক্স
2 একক দূরত্বে আছে। এখন 2 একক দূরত্বে আছে এক্স, সে কোন দিকে, ডান দিকে নাকি বাম দিকে? যদি এক্স ডান দিকে হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু +2, আর যদি এক্স বাম দিকে হয় তাহলে -2। এই ছিল তোমার সলিউশনের স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা। বুঝতে পেরেছো? এছাড়া আর একটা পদ্ধতি তুমি দেখো, অন্য নিয়মও করা যেতে পারে। একটু দয়া করে মনোযোগ দাও, আমি অন্য নিয়মে দেখাচ্ছি যেটা তোমার পূর্বেই জ্ঞাত। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বা এক্স স্কোয়ার -4 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করো কিন্তু, এরপরে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 0, is equal to নেক্সট a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা কিন্তু ক্লাস 7 থেকে শিখছি যে a স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, দিস গিভস ইউ a প্লাস বি ইন্টু a মাইনাস বিটা প্রয়োগ করছি। তাহলে কি লিখছি, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দেয়ারপর সলিউশন যদি করি এখান থেকে পাবো আমি 2, -2। দিস ইজ অ্যান্সার। এই যে এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি যেটা তোমার পছন্দ হয় তুমি বাছাই করে নিতে পারো। এছাড়া তোমরা আরও একটা নিয়ম দেখতে পারো এই জায়গাটায়, তৃতীয় আর একটা নিয়ম দেখতে পারো। সেটা হচ্ছে যেমন এভাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বা √x স্কোয়ার ইজ ইকুয়াল টু √4 বা x is equal to plus minus √4, therefore x is equal to plus minus 2, this এটাও তুমি দেখতে পারো। এখন দেখো আমি যে 3টা মেথডে করেছি, এই 3টা মেথডের কোনো একটা তোমাকে স্যাটিসফাই করে কিনা, যদি করে তাহলে হয়ে গেল, তাহলে 3টাই তুমি বেছে নিতে পারো, নো টেনশন। এই ছিল তোমার গত ক্লাসের প্রবলেমের সলিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ। welcome. এ পর্যায়ে আমি বলেছিলাম যে গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মৌলিক উপপাদ্য বা মৌলিক বিষয় যেগুলো আমি বলছিলাম যে ব্যাখ্যা দেব যদি তোমরা চাও, কিন্তু তোমরা বলেছো হ্যাঁ আমরা চাই। ঠিক আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি। যেমন ধরো 1/0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত, ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত। এখন প্রশ্ন হলো এটা অসংজ্ঞায়িত কেন, এটা ব্যাখ্যা। পাশাপাশি আরো কিছু মৌলিক বিষয় আছে। 0/0 ইজ ইকুয়াল টু হোয়াট, আনডিফাইন্ড ফর্ম, অনির্ণেয়। কেন আজকে ব্যাখ্যা দিতে না পারলেও পরে দেব। নেক্সট 0⁴ ইজ ইকুয়াল টু হোয়াট, এটাও আনডিফাইন্ড, কেন ব্যাখ্যা দিব নেক্সট ক্লাসে। আজকে শুধু একটাই পারবো সম্ভবত, যদি এর চেয়ে বেশি পারি তাহলে আমরা টপিক্স কথা বলবো যদি সম্ভব হয়, বা না পারলে তো না। এরপরে আরও কথা আছে যে পাই ইজ ইকুয়াল টু 22/7 অর্থাৎ 22/7, পাই সমান এত লিখতে পারি কি না, এটার পক্ষে কতটুকু যৌক্তিকতা দেওয়া যায় এটাও ব্যাখ্যা দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটার ব্যাখ্যা দিব 1/0 কেন অসংজ্ঞায়িত। তাহলে আমাদের কোশ্চেন ছিল যে 1/0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত, মানে ±∞। এটা আমরা দেখতে চাই। তো আমি একেবারেই সেকরণীয় একেবারেই বলতে গেলে ক খ গ ABCD এই অবস্থা তোমাকে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে ভালো লাগবে। শুরু করলাম কার্যক্রম। প্রথমে আমি তোমাকে বলবো অসংজ্ঞায়িত কি, সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বলতে কি বুঝি এটা আগে তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো আমি আমার এই বিষয়টা বোঝানোর স্বার্থে আমি 4 জন মাত্র বেছে নিচ্ছি। যেমন ধরো A B C D, আবুল, বাবুল, কাবুল, টাবুল। আমি প্রথমে আমি পৃথিবীর পৃষ্ঠে
কেউ আবুল মিয়া ভালো আছো তো? জি স্যার। বলো তো বাবা, 2 + 3 = কত? আবুল মুসকে এসে বলল, স্যার 5। মুসকে আসার কারণ আছে যে 2 + 3 = কি, স্যার আমাকে জিজ্ঞাসার কথা হলো। আচ্ছা, এরপরে আমি মঙ্গল গ্রহে গেলাম। মঙ্গল গ্রহে গিয়ে বাবুলকে জিজ্ঞাসা করলাম, বাবুল বলো তো বাবাজান, 2 + 3 কত হবে? ও বললো, স্যার 2 + 3 = 5। কেন স্যার, কোনো সমস্যা আছে? আমি বলছি না, সমস্যা নেই, একটু জানলাম আর কি। এবার চাঁদে গেলাম। চাঁদে গিয়ে আমি কাবুলকে বললাম, কাবুল কাবুল মাই ডিয়ার ফাদার, কাবুলকে বললাম মাই ডিয়ার ফাদার যে 2 + 3 = কত? কাবুল বললো, স্যার 5। এটাই লাস্ট। তো কেন স্যার, আপনার কোনো সন্দেহ আছে? আমি সন্দেহ না, 20 minutes। একটু জেনে নিলাম, আমি তো ভুলে যাই এই জন্যে। এরপর ডাবুলকে আবার জিজ্ঞাসা করলাম পৃথিবীতে এসে, এ ডাবুল 2 + 3 = কত? ডাবুল বললো, স্যার 5, আমি যতটুকু জানি। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, বাস্তব সংখ্যার শিক্ষার্য বলেছে যে দুটি নির্দিষ্ট সংখ্যার ব্যথা হয়ে গেছে। যোগফল বিয়োগফল গুণফল নির্দিষ্ট। তাহলে এখানে দুইটা নির্দিষ্ট সংখ্যা 2 এবং 3, এই দুইটা বাস্তব সংখ্যা, এই দুইটার যোগফল কিন্তু একটা ইউনিক নাম্বার, একটা নির্দিষ্ট সংখ্যা। কাজেই এই যে আকারটা, এই যে অবস্থাটা, এটাকে বলে সংজ্ঞায়িত। যদি এরকম হতো যে আবুল বলেছে 6, বাবুল বলেছে 7, কাবুল বলেছে 100 এবং ডাবুল বলেছে 10, তাহলেই হতো অসংজ্ঞায়িত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বিষয়টা কি। এবারে আসি 1/0 কেন, 1/0 কেন অসংজ্ঞায়িত? তাহলে নিশ্চয়ই 1/0 কিছু একটা বানাতে চাই যে ফলাফলটা যেন এমন হয় দুইটা বা তিনটা, তাহলে এটা অসংজ্ঞায়িত হবে। দেখি পারি কিনা। তো সম্ভবত এটা এরকম হতে পারে, +∞, -∞। যদি এই দুইটা নির্দিষ্ট সংখ্যার ভাগফল যদি আমি ইনফিনিটি -∞ দেখাতে পারি, তবেই বলতে পারবো দ্যাট উইল বি কি, ইনফিনিটি, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার ইনডিটারমিনেন্ট ফর্ম মানে অনির্ণেয়, আর আনডিফাইন্ড হচ্ছে অসংজ্ঞায়িত। প্রথমে আমরা দুটা সংখ্যার মধ্যে তুলনা করতে শিখবো। আমি আগেই বলছি, তুই মনোযোগ দিলে এটা একেবারেই পানির মতো পরিষ্কার, স্বচ্ছ, সোজা কথা। প্রথমে আমি তোমাকে ছোট ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি। যেমন 1.1। আমি যদি তোমাকে প্রশ্ন করি কে বড়, 1 নাকি 1.1, নিশ্চয়ই তুমি বলবে যে স্যার 1 বড়, 1.1 ছোট। কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 একক, আর 1.1 হচ্ছে 1-এর 10 ভাগের 1 ভাগ। তাহলে অবশ্যই 1 বড়। তাহলে আমি বলতে পারি 1 ইজ গ্রেটার দ্যান 0.1। নেক্সট 0.01, কে বড়? অবশ্যই 1 বড়, 0.01 আরও ছোট। কেন? কারণ এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। সিমিলারলি যদি দেখি 0.001, সেটা 1 থেকে ছোট হবে। যদি বলি 0.00001, সেটা আরও ছোট হবে। যদি বলি 0.00000000000, তাহলে কি হবে? সেটা 1 থেকে আরও ছোট হবে। এর অর্থ কি, যাতে বুঝি না একটু অর্থটা কি কি বোঝাচ্ছি। 1 বড়, 0.1 ছোট, 0.1 বড়, 0.01 ছোট, 0.01 ছোট, 0.01 বড়, 0.001 ছোট, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়। এরপর যদি লিখি 0.00000000001, তোমরা বলো তো কোথায় যাচ্ছে? এই সংখ্যাটা ছোট হতে 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 কোথায় যাচ্ছে? শূন্যের দিকে ধাবিত হচ্ছে। কোথায় যাচ্ছে? শূন্যের দিকে। এই কনসেপ্টটা মাথায় রেখো যে এটা ছোট হতে 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 কোথায় যাচ্ছে? শূন্যের দিকে যাচ্ছে, বা শূন্য হয়েও যেতে পারে। যদি শূন্য হয় তাহলে একটা বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণটা কি, সেটাই আমাদের আলোচ্য বিষয়। তাহলে শুরু করা যাক নেক্সট স্টেপ। পরের স্টেপটা শুরু করি, দেখি বোঝাতে পারি কিনা। ফোকাস করেন স্যার। পরের স্টেপ আমরা তো আমাদের টার্গেট কি, 1/0 এরকম দেখাতে চাই। তাহলে প্রথমে নিলাম 1/0.1, দিস ইজ ইকুয়াল টু, তোমাকে দিচ্ছে কত, 10। নেক্সট 1/0.01, দিস গিভস ইউ, তোমাকে দিচ্ছে কত, 100।
নেক্সট ঠিক আছে ভাই। 1/001 তোমাকে দিচ্ছে কত? 1000। নেক্সট 1/0.0001 তোমাকে দিচ্ছে কত? 4টা 0, 10,000। নেক্সট 1/0.0001 তোমাকে দিচ্ছে কত? 1 0 আচ্ছা, এবার লক্ষ্য করো বিষয়টা কি ঘটতে যাচ্ছে। আমি ইনপুট কি দিচ্ছি সেটা আগে দেখে নিই। আমি ইনপুট দিচ্ছি 0.1, তারপরে দিচ্ছি আমি 0.01, তারপরে দিয়েছি 0.001, তারপরে দিয়েছি 0.0001, তারপরে দিয়েছি 4টা 01, এরপরে কি দিতে পারে পয়েন্টের পর 5টা 01, 6টা 01, 7টা 01, 8টা 01, লাখ লাখ কোটি 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 01। তাহলে মানটা কোথায় যাচ্ছে? শূন্যের দিকে যাচ্ছে, শূন্যের দিকে যাচ্ছে। আচ্ছা দেখি, এই প্রত্যেকটা মান যখন দিচ্ছি তখন আস্তে 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 ছোট হচ্ছে। কিন্তু দেখি আউটপুটের কী অবস্থা। 0.1 দিয়েছি, পেয়ে গেছি 10। 0.02 দিয়েছি, 0.01 দিয়েছি, পেয়ে গেছি 100। 0.001 দিয়েছি, পেয়ে গেছি 1000। 0.0001 দিয়েছি, পেয়ে গেছি 10,000। এভাবে দেখতে পাচ্ছি যে ইনপুট ছোট হচ্ছে কিন্তু আউটপুট 10 গুণ হারে বেড়ে যাচ্ছে। প্রথমে 10, তারপরে কত? 100, তারপরে 1000, তারপরে 10,000, তারপরে আরও বেড়ে যাচ্ছে, তারপরে আরও বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে 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 তো যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? অসীমের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? অসীমের দিকে যাচ্ছে। তাহলে লাস্ট হইতে যাইতেছে। ইনপুট ছোট হতে হতে 0-র দিকে যাচ্ছে, আউটপুট বেড়ে 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 অসীমের দিকে যাচ্ছে। যদি ইনপুটটা আমি 0 দিয়েই ফেলি, তাহলে আউটপুটটা কি হয়ে যাবে? ইনফিনিটি। আউটপুটটা কি হয়ে যাবে? ইনফিনিটি। আমি আরেকটু বলছি, ইনপুট আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হচ্ছে। এটা থেকে আরো ছোট, এটা থেকে আরো ছোট, এটা আরো ছোট, অনেক ছোট, বেশি ছোট, খুব ছোট। ছোট হতে 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 শূন্যের কাছে যাচ্ছে। আর আউটপুট বড় হতে হতে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যেতে 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 কোন দিকে যাচ্ছে? অসীমের দিকে যাচ্ছে। যখন আমরা শূন্য বলে ফেলবো তখন রেজাল্টটা হয়ে যাবে টেল মি হোয়াট ইজ ইনফিনিটি। কি হয়ে যাবে? অনেকের মন খারাপ, বসে আছে, 10 মিনিটস মুখ থুবড়ে কাচ্ছে যে স্যার শুধু ধন্যবাদ দেখালো। আরে ঋণাত্মক সংখ্যা কি অন্যায় করেছে? নো, কোনো অন্যায় করে নাই। আমার জামাইয়ের কথা মনে আছে। দাও মাইনাস, -10, দাও মাইনাস, -100, দাও মাইনাস, মাইনাস দিস, মাইনাস দিস, মাইনাস দিস, মাইনাস দিস, মাইনাস দিস। লক্ষ্য করো কি ঘটনা ঘটতেছে। ইনপুটগুলো এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট। এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে শূন্যের দিকে যাচ্ছে। আউটপুটের কি অবস্থা হলো? আউটপুট ঋণাত্মক হতে 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 মাইনাস ইনফিনিটি দিকে ধাবিত হচ্ছে, মাইনাস অসীমের দিকে যাচ্ছে। যদি এটা বাড়তে বাড়তে কোথায় যাচ্ছে? শূন্যের দিকে। আউটপুট হ্রাস পেতে পেতে কোথায় যাচ্ছে? মাইনাস অসীমের দিকে। একটা প্লাস আর একটা মাইনাস। আমরা ফোকাস ভাই, ফোকাস দাও। আচ্ছা, তাহলে কি ঘটনা ঘটলো? ঠিক মাঝখানে মূল বিন্দু, জনপ্রিয় একটা বিন্দু, সবাই আমরা জানি শুনি, এবার ছোট বাচ্চারাও জানে, ক্লাস 7-এও জানে যেটা মূল বিন্দু। এই মূল বিন্দুর ডান দিকে যদি অগ্রসর হই তাহলে এক্স এর মান বৃদ্ধি পেতে পেতে অসীমের দিক আছে, অসীমের দিকে ধাবিত আছে, কিন্তু অসীম নয়, কারণ অসীম তো একটা প্রতীক মাত্র, এটা কোনো রাশি বা সংখ্যা নয়। আচ্ছা, এবার বাম দিকে এক্স এর মান হ্রাস পেতে 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 কোন দিকে যাবে? মাইনাস অসীমের দিকে। এবার এই সংখ্যা রেখা দিই, দিস 1, 2, 10, 100, 1000, 10,000। খেয়াল করো, 1, 2, 10, 100, 1000 ডট 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 আপ টু প্লাস ইনফিনিটি। আসো এদিকে, -1, -2,
-10 this up to -infinity। খেয়াল করো বিষয়টা মনোযোগ দিয়ে, সংখ্যা রেখায় দেখো, এটা হচ্ছে 1 পয়েন্ট। 1 থেকে যখন আমি শূন্যের দিকে যাই তাহলে অবশ্যই সে মানগুলা 1 থেকে ছোট হবে। এটা মনে করো 0.1, তারপরটা 0.01, তার পয়েন্টটা 0.001, তার পয়েন্টটা 0.0001, তার পয়েন্টটা 0.401। কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে? কোন দিকে যাচ্ছে? শূন্য দিকে যাচ্ছে। শূন্য দিকে যাচ্ছে, কিন্তু কোন দিকে যাচ্ছে? শূন্য দিকে যাচ্ছে। এই যে 1 থেকে ছোট মানগুলো নিচ্ছে, যত ছোট নিচ্ছি শূন্য দিকে যাচ্ছে। আউটপুটের ব্যাপারটা কি হচ্ছে এটা লক্ষ্য করি। আউটপুট যখন ছিল 0.1, আউটপুট পেয়েছি 10, অসীমের দিকে যাচ্ছে, কিন্তু 0.01 পেয়েছি আমি 100, 0.001 পেয়েছি আমি 1000, এরপর 0.001 দিলে আরও বেড়ে যাবে। এইভাবে যত শূন্যের দিকে যাব তত আউটপুটটা অসীমের দিকে যাবে, যত শূন্যের দিকে আসবো তত আউটপুট অসীমের দিকে যাবে। এক পর্যায়ে শূন্য যখন হয়ে যাবে ফলাফলটা হয়ে যাবে কত? +ইনফিনিটি। কি হয়ে যাবে? +ইনফিনিটি। এবার দেখো ঋণাত্মক দিকে, এই যে -1 এবং 0-র মাঝখানে যতগুলো সংখ্যা আছে সেগুলো মাইনাস থেকে বড় হবে। -0.1, -0.01, -0.001, -3.001। এইভাবে যেতে কোন দিকে যাচ্ছে? শূন্যর দিকে যাচ্ছে। অর্থাৎ মানগুলা বৃদ্ধি পেয়ে শূন্যর দিকে যাচ্ছে। আউটপুট লক্ষ্য কর, আউটপুট কি আসছে? যখন দিয়েছিলাম -0.1, আউটপুট পেয়েছি -10। দেখো ঋণাত্মক হচ্ছে কিন্তু। এরপরে -0.01, আউটপুট পেয়েছি -100। এরপরে দিলে কি ঘটনা ঘটবে? আরও হ্রাস পেতে যখন এখানে এই যে শূন্যের কাছে যখন চলে আসবে তখন হয়ে যাবে -ইনফিনিটি। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিলাম এবং জ্যামিতিক চিত্র ব্যাখ্যা দিলাম যে 1/0 দিস ইজ ইকুয়াল টু +ইনফিনিটি, -ইনফিনিটি। তাহলে আমি যদি বলি যে 1/0 কেন অসংজ্ঞায়িত? তুমি বলবে যে স্যার 1 বাস্তব সংখ্যা, 0 বাস্তব সংখ্যা, এই দুটা নির্দিষ্ট বাস্তব সংখ্যার ভাগফলটাও নির্দিষ্ট। দিস গিভস ইউ এ ইউনিক নাম্বার, একটা নির্দিষ্ট ভাগফল দিবে, দুইটা দিবে না। যেহেতু এখানে দুইটা পেয়ে গেছি অতএব স্যার 1/0 অসংজ্ঞায়িত। এই ছিল তোমাদের প্রশ্নের জবাব। এবং আরও আছে যেগুলো বলছিলাম যে 0/0 ইজ ইকুয়াল টু কেন এটা ইনডিটারমিনেট ফর্ম, কেন এটা অনির্ণীয়। তারপরে 0/0 হোয়াট, কেন এটা অনির্ণীয়, সবগুলোর ব্যাখ্যা আছে, সবগুলোর সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। যাই হোক আমি একটা দিলাম, বাকিগুলো নিজে চেষ্টা করবে, ঠিক আছে? বাকিগুলো তুমি নিজে চেষ্টা করবে। এবারে আমরা নির্ধারিত টপিকস থেকে কিছু আলোচনা করব। সময় আর 5 মিনিট আছে, ইনশাল্লাহ আমরা নির্ধারিত টপিকসে যাচ্ছি। সেখানে আমাদের এটা যেমন দরকার, কারণ তুমি ক্লাস 9 থেকে শিখেছো অসংজ্ঞায়িত, 10-এ একই কথা, কলেজে একটু শিখেছো অনির্ণীয়, কিন্তু এর ব্যাখ্যা কি তুমি জানো না। ইনশাল্লাহ তুমি আজকে দেখেছো, আশা রাখছি বুঝতে পেরেছো। টপিকস থেকে সময় যেহেতু আছে আমি কাজ করি। এবারে টপিকস হচ্ছে আমাদের বই থেকে, যে গ্রাফ থেকে কিভাবে নির্ধারণ করব গ্রাফটা ফাংশন নাকি ফাংশন নয়। এরকম প্রশ্ন এমসিকিউতে থাকে, অবশ্যই থাকে। একটা কিছু গ্রাফ দেওয়া থাকে, বলা থাকে উপরে লেখচিত্রতে কোনটি ফাংশন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিকস। তাহলে আমরা গ্রাফ থেকে কিভাবে ফাংশন নির্ধারণ করব। তো প্রথমেই আমরা একটা বৃত্ত অঙ্কন করি। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি এবং দেখাবো যে এই বৃত্তের এই চিত্রটা ফাংশন কিনা, এটা
ইম্পর্টেন্ট টপিকস। ফাংশন কিনা এটা দেখাবো। এটা আজকে নতুন টপিক, যারা আজকে জয়েন করেছো তাদের জন্য নতুন, বুঝতে সমস্যা হবে না। কিন্তু গতকাল যারা ছিলে না তাদের সুবিধার্থে আমি গত ক্লাস থেকে কিছুটা টেনে আনছি, না টেনালে এটা বোঝাতে পারবো না, ভালো লাগবে না। এই জন্য আমি গত লেকচারে কিছু টপিকস টেনে আনি। যেমন ধরো এটা একটা ভেন চিত্র, আম থিওরি দিয়ে আমি কথা বলবো। আম গাছ গত লেকচারে বলেছি, আজকে একটু উল্লেখ করি, তাহলে এটা ভালো বুঝতে পারবো না, সম্ভব নয়। যেমন প্রথম একটা সেট, এটা আমের সেট, একটা আম আছে, এটা আম গাছের সেট। এখন যদি আমি বলি ফজলি আমটা এসছে ফজলি আম গাছ থেকে, ওই একই ফজলি আম এসছে ল্যাংড়া থেকে, এটা সম্ভব? একটা আম দুইটা গাছে ধরে, দুইটা গাছ থেকে আসে, এটা সম্ভব? এটা বাস্তবে নাই। অতএব এই ধরনের অন্যায় কখনো ফাংশন হতে পারে না, অর্থাৎ একটা ইনপুট আউটপুট দুইটা। কত লেকচার বলেছি, আবারও বললাম, যারা আজকে লেকচারে জয়েন করছে তাদের সাথে বলছি। আচ্ছা, আবার মা সন্তান দিয়ে ব্যাখ্যা দিতে পারি এভাবে, যে এরকম মা সন্তান দিয়ে ব্যাখ্যা দিতে পারি। সন্তানের সেট, মায়ের সেট। এক সন্তান দুই মা দাবি করে, এক সন্তান দুই মা দাবি করতে পারে না। এই থিমটা আর এই থিমটা একই থিম, স্টাইলটা ভিন্ন। এটা হচ্ছে আম গাছ দিয়ে, যে এক আম গাছ, এক আম দুই গাছে ধরে না, আর এক সন্তান দুইবার হতে পারে না। থিমটা একই, থিমটা একই। এরপরে আমরা এটা মেশিন দিয়েও বলতে পারি, একই জিনিস কিন্তু তিন নিয়মে আমরা ব্যাখ্যা দিতে পারি, তিনটা নিয়মে ব্যাখ্যা দিতে পারি এইভাবে। যেমন একটা মেশিন, একটা মেশিন, এখানে আমি টুকরো দিয়েছি, আমি টুকরো, এটা একটা মেশিন, এটা একটা মেশিন, আমি টুকরো দিয়েছি। ব্লান্ডার মেশিন বা ফাংশন মেশিন অন করেছি, মিক্সার হয়ে বের হয়ে আসলো আমের জুস। এখন তুমি যদি বলো যে স্যার আমের টুকরো দিয়েছি, আমি পেয়ারার জুস পেতে চাই, পাশাপাশি আমি স্যার ইও পেতে চাই, আমের জুসও পেতে চাই, এটি কোয়াইট ইম্পসিবল। কারণ এক মেশিন থেকে একই উপাদান থেকে দুইটা জুস পাওয়া যায় না। কাজে তিনটা প্রক্রিয়ার থিমটা একই, বিষয়বস্তু একই। এই কনসেপ্টটা লাগে আমাদের এই যে গ্রাফ কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর আমি গ্রাফ থেকে ফাংশন কিভাবে নির্ধারণ করবো সেটা দেখাতে পারছি না, নির্ধারিত সময় 1 মিনিট আছে। নেক্সট ক্লাস অবশ্যই দেখাবো। ফাংশনে মিনিমাম 5টা লেকচার লাগবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার প্রিয় একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করছি। আর একটা কথা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।